হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিরিজের প্রথম টপিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ধারণা। সবার প্রথমে বুঝতে হবে যে বিকাশ কী। দ্য টার্ম ডেভেলপমেন্ট refers to the various qualitative and quantitative changes, অর্থাৎ বিকাশ হলো গুণগত এবং পরিমাণগত পরিবর্তন। সবার প্রথমে বুঝতে হবে যে এই কোয়ালিটেটিভ কী আর কোয়ান্টিটেটিভ কী। কোয়ালিটেটিভ হলো যে সমস্ত ক্যারেক্টারিস্টিকগুলি আমরা ব্যক্তির আচরণের দিক থেকে দেখতে পাই, যেমন তার যে মেন্টাল অ্যাবিলিটি, তার ইন্টেলিজেন্স, তার ইমোশনস, এই সমস্ত কিছু কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ মিন ফিজিক্যাল চেঞ্জেস, হাইট, ওয়েট, মাসেলস ডেভেলপমেন্ট, এগুলি হলো কোয়ান্টিটেটিভ। অর্থাৎ বিকাশ হলো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ চেঞ্জেস অফ হিউম্যানস বিইংস, অর্থাৎ মানুষের যে দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণগত যে পরিবর্তন, তার ইমোশনস বা পাক্ষবিক যে পরিবর্তন, এই সমস্ত কিছুর সমন্বয়ই হলো ডেভেলপমেন্ট বা বিকাশ। সেই জন্যই লাস্ট পয়েন্টে এটা লেখা আছে যে ডেভেলপমেন্ট ক্যান বি ডেসক্রাইব অ্যাজ গ্রোথ অফ ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল স্টেট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ বিকাশ হলো শারীরিক, মানসিক এবং পাক্ষবিক বিকাশের সমন্বয়। ডেভেলপমেন্ট ইন্ডিকেটস দ্য চেঞ্জেস রিলেটেড টু গ্রোথ অ্যান্ড দ্য মুভস টুয়ার্ডস ম্যাচিউরিটি, অর্থাৎ বিকাশ হলো বৃদ্ধি এবং পরিণমনের ফল। বিকাশ, এর আগেই বললাম যে বিকাশের মধ্যে যেমন শারীরিক যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই, তার পাশাপাশি মানসিক এবং পাক্ষবিক বিকাশ ঘটে। এই সমস্ত কিছুর সমন্বয়ের ফলেই ব্যক্তি কী হয় না, ধীরে ধীরে তার মধ্যে ম্যাচিউরিটি আসে, সে আস্তে আস্তে তার মধ্যে পরিণমন ডেভেলপ করে। সুতরাং বিকাশকে বৃদ্ধি এবং পরিণমনের ফল বলা যেতে পারে। ক্যারেক্টারিস্টিক অফ ডেভেলপমেন্ট, বিকাশের বৈশিষ্ট্য কী? বিকাশ হলো একটি লাইফ লং প্রসেস, অর্থাৎ জীবনব্যাপী একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশের এই প্রক্রিয়া শুরু হয় মাতৃগর্ভ থেকে। যখন শিশু মাতৃগর্ভে আসে তখন থেকে তার এই প্রক্রিয়া, বিকাশের এই প্রক্রিয়া শুরু হয় এবং বিকাশের এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে একেবারে তার মৃত্যু পর্যন্ত, যে কারণে বিকাশকে জীবনব্যাপী একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয়। জেনারেল টু স্পেসিফিক, সামগ্রিক থেকে বিশেষ। ডেভেলপমেন্ট শুরু হয় জেনারেল থেকে, অর্থাৎ যখন একটা শিশু বড় হয় তখন সে কোনো কিছুকে একটা ধরার চেষ্টা করে সমগ্র হাত দিয়ে, তখন তার আঙুল দিয়ে কোনো কিছু কাজ করার যে এবিলিটি, সেই এবিলিটি কিন্তু তৈরি হয় না। অর্থাৎ একটা শিশুকে যদি প্রাথমিক অবস্থায় তাকে একটা পেন দেওয়া হয়, তখন সে কী করে না, সমগ্র হাত এবং আঙুলগুলি দিয়ে পেনটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পেনটিকে ধরে কিন্তু লিখতে পারে না। ধীরে ধীরে যখন সে বড় হয়, তার মধ্যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো যখন আসতে থাকে, তার মধ্যে স্পেসিফিক স্কিল ডেভেলপ হয় ফিজিক্যাল দিক থেকে, তখন সে কী করে, আঙুল দিয়ে কোনো কিছু কাজ করতে শেখে, তখন সে পেনটিকে ধরে লিখতে শেখে। সুতরাং কি হয়, তাহলে সবার প্রথমে সে জেনারেল কাজ করে তারপরে ধীরে ধীরে যখন তার মধ্যে ফিজিক্যাল স্কিলগুলো ডেভেলপ করতে শুরু করে, তখন স্পেসিফিক কাজ করতে শেখে। সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ যে বিকাশ হয় সেটা প্রথমে সিম্পল থাকে, অর্থাৎ মাতৃগর্ভে একটা শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে তার মধ্যে যে গঠন, সেই গঠন অনেক বেশি সিম্পল থাকে এবং ধীরে ধীরে তার মধ্যে শরীরের বাকি অংশগুলো ডেভেলপ করতে থাকে। এইভাবে ডেভেলপমেন্টের প্রথম পর্যায় সিম্পল অর্থাৎ সরল, এবং ধীরে ধীরে সেটা কমপ্লেক্সের দিকে এগিয়ে যায়। ডেভেলপমেন্ট প্রোগ্রেসিভ এবং সিকোয়েন্সিয়াল, অর্থাৎ ডেভেলপমেন্টের মধ্যে একটা ক্রমিক উন্নতি থাকে এবং এটা একটা সরল রৈখিক প্রক্রিয়া যেটা অনগোয়িং, চলতেই থাকে। শিশু যখন প্রাথমিক অবস্থায় অর্থাৎ শৈশব অবস্থায় থাকে তখন তার মধ্যে যে ডেভেলপমেন্ট থাকে, যখন অ্যাডাল্ট হয় তখন তার ডেভেলপমেন্টের মধ্যে অনেক পার্থক্য থাকে। কারণ শৈশব অবস্থায় বা তার পরবর্তী স্তরে যে
বাল্যকাল, প্রথম বাল্যকালের যে প্রথম পর্যায় বা পরবর্তী বাল্যকালের পর্যায় বা অ্যাডোলেসেন্স, এই প্রতিটা পর্যায়ে শিশুর মধ্যে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি যে চেঞ্জেসগুলো আসে, সেই চেঞ্জেসগুলোর মধ্যে একটা ক্রমিক উন্নতি লক্ষ্য করা যায়। যদি এই ক্রমিক উন্নতি না ঘটে তখনই ডেভেলপমেন্টের ডিস্টারবেন্স তৈরি হয় বা ডেভেলপমেন্ট ব্যাহত হয়। সে কারণে ডেভেলপমেন্টের এই প্রক্রিয়া হচ্ছে ক্রমিক উন্নতি বা একটা সরল রৈখিক প্রক্রিয়া, যেটা ক্রমে চলতেই থাকে, লাইফ লং প্রসেসভাবে। ইন্টিগ্রেটেড বা পারস্পরিক সম্পর্কযুক্ত ডেভেলপমেন্টের কনসেপ্টের যে ধারণায় প্রথমেই বললাম কি, যে ডেভেলপমেন্টে হলো ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি চেঞ্জেস অফ হিউম্যান বিইংস, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে শারীরিক, মানসিক এবং পাক্ষবিক এই সমস্ত কিছুর সমন্বয়ই হলো ডেভেলপমেন্ট। তাই এটিকে একটি ইন্টিগ্রেটেড বা পারস্পরিক সম্পর্কযুক্ত বলা যায়। সেফালোকোডাল সিকোয়েন্স, শিশু সর্বপ্রথমে ভারসাম্য করতে পারে তার মাথাকে, পরে হাতের মধ্যে তার ভারসাম্য আসে, তারপরে পায়ের মধ্যে। এইভাবে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে বিকাশের ধারা চলতে থাকে। এই মাথা থেকে পায়ের দিকে যে বিকাশের অগ্রগতি বা ধারা, এটাকে বলা হয় সেফালোকোডাল সিকোয়েন্স। টাইপস অফ ডেভেলপমেন্টের প্রকারভেদ। ডেভেলপমেন্টকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট মিন কি, শারীরিক বিকাশ। কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, সামাজিক ও পাক্ষবিক বিকাশ। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ। মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো শারীরিক বিকাশ, যেখানে আমরা গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিলকে ডেভেলপ হতে দেখি। গ্রস মোটর স্কিল কোনগুলো? ওয়ালকিং, জাম্পিং, ক্যাচিং, অর্থাৎ আমরা হাঁটা চলা করি, রানিং করি, লাফাই বা কোনো কিছুকে আমরা ধরার চেষ্টা করি। এই ধরনের যে স্কিলগুলো ডেভেলপ, এইগুলোকে গ্রস মোটর স্কিল বলা হয়। আর ফাইন মোটর স্কিল কি? পেন্টিং, রাইটিং, ড্রয়িং, এগুলোকে বলা হয় ফাইন মোটর স্কিল। এই ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে সেখানে স্পেসিফিক স্কিল অর্জন করতে হয় বাই প্র্যাকটিসের মাধ্যমে। কারণ পেন্টিং সবাই আঁকতে পারে না, কারো আঁকা অনেক বেশি ভালো হয়, কারো খারাপ হয়। এই সমস্ত কিছু ডিপেন্ড করে তার যে আঙুলের স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্টের ওপরে, তার ইন্টারেস্টের ওপরে, সে কিভাবে বারে বারে জিনিসগুলোকে প্র্যাকটিস করে। কারণ প্র্যাকটিসের মাধ্যমেই এই ফাইন মোটর স্কিল ডেভেলপ করে। রাইটিংয়ের ক্ষেত্রেও তাই, অনেকের হাতের লেখা যথার্থ ভালো লাগে, কারোর হাতের লেখা খুব একটা ভালো হয় না। সুতরাং এটা একটা ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই, সবার ড্রয়িং ভালো হয় না, কারো ড্রয়িং খুব সুন্দর হয়। সুতরাং এই যে সূক্ষ্ম বা মাইনর যে স্কিল, এই মাইনর স্কিলগুলোকে বাই প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করেই তবেই এই ফাইন মোটর স্কিলগুলো ডেভেলপ হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশ। কগনিটিভ ডেভেলপমেন্ট মিন্ট হাউ চিলড্রেন লার্ন এবং প্রসেস ইনফরমেশন, অর্থাৎ শিশু যে জিনিসগুলো শেখে এবং সেগুলোকে তার মেমোরি বা তার মাইন্ডের মধ্যে সেগুলোকে প্রসেস বা সেগুলোকে ইনফরমেশনগুলোকে নিয়ে প্রসেস করে, তার মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে অ্যাবিলিটি তৈরি হয়, সেটা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট বাই ইউজিং দেয়ার সেন্সেস সাচ অ্যাজ সিইং, লিসেনিং, টাচিং, স্মেলিং, অর্থাৎ শিশু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সে যে ইনফরমেশনগুলো লাভ করে, সেই ইনফরমেশনগুলোকে তার মাইন্ডের মধ্যে প্রসেস করে। প্রসেসের পরে সে যে জ্ঞান লাভ করে, সেই জ্ঞানটা তার মধ্যে এক্সপিরিয়েন্স হিসাবে জমা থাকে এবং সেই যে অভিজ্ঞতা প্রথমে লাভ করলো, সেই অভিজ্ঞতাটাকেই সে পরবর্তী জীবনে সে কাজে লাগায়। একটা শিশু যখন আগুনে দেওয়া কোনো জিনিসকে হাত দেয়, তখন সেটা তার গরম লাগে। পরে দেখা যায় যে ওই জিনিসটা যদি তাকে আবার দেওয়া হয়, সে দ্বিতীয়বার কিন্তু হাত দেয় না, কারণ পূর্বে তার মধ্যে এই এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। সে প্রথমে হাত দিয়ে দেখেছিল যে ওটা গরম এবং গরমের বেসিসে হাতে তার মধ্যে ছ্যাঁকা লাগছে। এই যে
গরম জিনিসের ওপর হাত দিলে হাতে ছ্যাঁকা লাগবে, এই যে প্রসেসিংটা তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হিসাবে তার মাইন্ডের মধ্যে স্টোর হয়ে থাকে। পরবর্তীকালে যখন সেম ঘটনা রিপিট হয় তখন সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেই ঘটনাকে দ্বিতীয়বার সে আর ঘটাতে চায় না, কারণ তার মধ্যে অটো সেন্সাস কাজ করে যে না, দ্বিতীয়বার এটা হাত দিলে আমার হাতে সে গরমই লাগবে। সুতরাং এই যে জিনিসগুলো, এগুলো বৌদ্ধিক বিকাশের মধ্যেই পড়ে। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, সামাজিক ও পাক্ষবিক বিকাশ। সোশ্যাল ডেভেলপমেন্ট মিন কি? শেয়ারিং, কোঅপারেশন, প্রেজেন্স প্রভৃতি। অর্থাৎ আমরা সমাজবদ্ধ জীব, আমরা পারিপার্শ্বিক পরিবেশে সবার সঙ্গেই বসবাস করি, সেটা পরিবারের সাথে বা পরিবারের বাইরে গিয়ে সেখানে প্রতিবেশীর সঙ্গে বা স্কুলে আদার্স যারা পেয়ার গ্রুপ থাকে তাদের সঙ্গে। এই সবার সাথে চলতে গিয়ে আমাদেরকে অনেক কোঅপারেশন করতে হয়, তাদের সাথে সহযোগিতা করতে হয়, তাদের সাথে কোনো জিনিসকে শেয়ার করতে হয়, অনেক কিছু ধৈর্য রাখতে হয়। সুতরাং এই সব কিছুর যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে। ইমোশনাল ডেভেলপমেন্ট মিনস স্টেট অফ মাইন্ড, এক্সাইটমেন্ট, ডিস্টারবেন্স ইন ফিলিংস, অ্যাবিলিটি টু কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ ওয়ানস ইমোশনস। অর্থাৎ ইমোশনস মিন কি? ইমোশনস মিনস যে ফিলিংস অফ হিউম্যান বিইংস, আমাদের রাগ, ঘৃণা, ভয়, ধৈর্য, এই সমস্ত ফিলিংসের মধ্যে আসে। আমাদেরকে সময়ের সাথে সাথে সব কিছুকে কন্ট্রোল করতে হয়, আমাদের রাগকে কন্ট্রোল করতে হয়, আমাদের হাসিকে কন্ট্রোল করতে হয়, কোনো কিছু স্ট্রেস থেকে বেরিয়ে গিয়ে নিজের লাইফকে আবার রিস্টার্ট করতে হয়। এই সমস্ত কিছুকে শিশু কন্ট্রোল করতে শেখে। এই যে নিজের ইমোশনকে কন্ট্রোল করার যে অ্যাবিলিটি, একে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যক্তিকে অনেক বেশি সোশ্যালাইজ করে, অনেক বেশি তার মধ্যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে সাহায্য করে, তার মধ্যে মোরালিটি ডেভেলপমেন্ট করতে অনেকখানি সাহায্য করে, তার মধ্যে নৈতিক বিকাশ ঘটতে পারে এই ইমোশনাল ডেভেলপমেন্টের ফলে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ, অর্থাৎ ইন্টারাকশান উইথ ওয়ানস অ্যানাদার, অর্থাৎ অপরের সাথে যে আমাদের মনের ভাব প্রকাশ করার যে অ্যাবিলিটি বা স্কিল, সেটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেটা ভার্বালও হতে পারে, আবার নন ভার্বালও হতে পারে। আমরা কখনো কখনো মুখে কথা বলে আমাদের মনের ভাবকে প্রকাশ করি, আবার কখনো কখনো রিটেন ফর্ম হিসাবে, যেমন লেটার রাইটিং বা রাইটিংকে হিসাবে আমরা কোনো কিছু আমরা মনের ভাবকে প্রকাশ করতে পারি। সুতরাং এই যে স্পিকিং, রাইটিং, এটি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ, এথিক্স অ্যান্ড এথিক্যাল নর্মস, অ্যাবিলিটি টু জাজ অ্যান্ড অ্যাক্ট মোরালিটি, অর্থাৎ আমাদের মধ্যে যে নৈতিক জ্ঞান থাকে, যে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এবং নৈতিকতার বেসিসে আমরা কোনো কিছুকে বিচার বিশ্লেষণ করি, এটি হলো মোরাল ডেভেলপমেন্ট। কনসেপ্ট অফ গ্রোথ বা বৃদ্ধির ধারণা। বৃদ্ধি কি? এতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কি বা ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য কি, ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকারভেদ যেগুলো হিউম্যান বিইংসের মধ্যে দেখা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। এবার আলোচনা করছি যে বৃদ্ধি কি। গ্রোথ মিনস দ্য গ্রোথ অফ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান বডি অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ দোজ পার্ট টু ওয়ার্ক, অর্থাৎ বৃদ্ধি হলো শারীরিক পরিবর্তন ও কাজ করার দক্ষতা অর্জন। এক কথায় গ্রোথ বলতে আমরা যেটা বুঝি ফিজিক্যাল সেন্সে, আমাদের শরীরের যে পরিবর্তন, সেই পরিবর্তনই হলো বৃদ্ধি। এবং শারীরিক এই পরিবর্তনগুলি মানুষকে কী করে, বিভিন্ন কাজ করার দক্ষতা অর্জন করিয়ে দেয়। যেমন আমরা ছুটি, তার জন্য আমাদের পায়ের দক্ষতা অনেক বেশি প্রয়োজন। আমরা যে হাঁটাচলা করি, লাফাই, সেখানে হাত পা, হিউম্যান বডির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের প্রয়োজন পড়ে। সুতরাং এই ফিজিক্যাল আসপেক্টের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টই হলো বৃদ্ধি। গ্রোথ মিনস শেপ গ্রোথ ইন হাইট হুইচ ইনক্লুডস গ্রোথ অফ মাসেলস অলসো, অর্থাৎ আমাদের যে পেশির যে বিকাশ, বৃদ্ধি হলো আকার আয়তন এবং পেশির যে পরিবর্তন, সেটিই হলো বৃদ্ধি। গ্রোথ রেফার টু কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, অর্থাৎ বৃদ্ধি হলো বিকাশের পরিমাণগত দিক।
বৃদ্ধিকে আমরা চাক্ষুষ পর্যবেক্ষণ করতে পারি, মেজার করতে পারি, কারণ এই যে শারীরিক আকার আয়তনে বেড়ে যাওয়া, ওজনে বেড়ে যাওয়া, পেশির যে পরিবর্তন হওয়া, এই সমস্ত কিছু মেজারেবল, যে কারণে গ্রোথকে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস বলা হয়। ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য কী? বৃদ্ধি হচ্ছে ফিজিক্যাল সেন্স, যেটা আগেই বলেছি। অন্যদিকে ডেভেলপমেন্ট হলো ওভারঅল চেঞ্জেস, অর্থাৎ সামগ্রিক পরিবর্তন। বৃদ্ধির ক্ষেত্রে আমরা ফিজিক্যাল চেঞ্জেস দেখতে পাই, অন্যদিকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিজিক্যাল চেঞ্জেস তো থাকবেই, তার পাশাপাশি মেন্টাল চেঞ্জেস, ইমোশনাল চেঞ্জেস, এই সমস্ত কিছুর সমন্বয়ই হলো ডেভেলপমেন্ট। গ্রোথ হলো কোয়ান্টিটেটিভ, সরি এটা কোয়ালিটেটিভ হয়ে গেছে, গ্রোথ হলো কোয়ান্টিটেটিভ। গ্রোথ হলো কোয়ান্টিটেটিভ। অপরদিকে ডেভেলপমেন্ট হলো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ, পরিমাণগত এবং গুণগত উভয়ই হলো বিকাশ। গ্রোথ যেহেতু কোয়ান্টিটেটিভ, তাই গ্রোথকে পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা যায়। আমরা হাইট পরিমাপ করতে পারি, ওয়েট পরিমাপ করতে পারি, মাসেলস ডেভেলপমেন্টের যে বিষয়টি সেটি মেজারেবল বা সেটাকে চাক্ষুষ পর্যবেক্ষণ দেখতে পারি যে এ কতটা হেলদি পূর্বের তুলনায় হলো, এই সমস্ত কিছু মেজার করা যায় বা পর্যবেক্ষণ করা যায়। কিন্তু বিকাশকে পর্যবেক্ষণ করা যায় না, অর্থাৎ তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা ডেভেলপ করেছে, তার যদিও আইকিউ লেভেল কতটা সেটা পরিমাপ করা যায়, তাহলেও বৃদ্ধির ক্ষেত্রে যতটা মেজারেবল হয়, বিকাশকে কিন্তু ততটা মেজার করা যায় না। গ্রোথ ইট ডাজ নট কন্টিনিউ থ্রু আউট লাইফ স্প্যান, অর্থাৎ এটা জীবনব্যাপী নয়। ব্যক্তি ম্যাচিওর হওয়ার পর ফিজিক্যালি তারপরে তার মধ্যে গ্রোথ আর দেখা যায় না, কিন্তু বিকাশ ইট ইজ কন্টিনিউয়াস, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। এটা একেবারে মাতৃগর্ভ থেকে শুরু হয়, একেবারে শেষ হয় মৃত্যুতে গিয়ে। সুতরাং বিকাশ হলো এটি জীবনব্যাপী প্রক্রিয়া। গ্রোথের ক্ষেত্রে শিখনের কোনো প্রভাব নেই, গ্রোথ ডাজ নট অ্যাফেক্টেড বাই লার্নিং, কিন্তু ডেভেলপমেন্ট যেখানে শিখন এবং অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত, অর্থাৎ যে ব্যক্তির অভিজ্ঞতা এবং শিখন যত বেশি হয়, তার মেন্টাল বা ইমোশনাল অ্যাবিলিটি তত বেশি হয়, এবং এই শিখন এবং এক্সপিরিয়েন্স বিকাশকে প্রভাবিত করে। স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্টের বিভিন্ন স্তর। হিউম্যান ডেভেলপমেন্টের প্রথম স্টেজই হলো ইনফ্যান্সি স্টেজ, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত হলো শৈশব পর্যায়। হিউম্যান ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্যায় হলো আর্লি চাইল্ডহুড বা প্রথম বাল্যকাল। 2 বছর থেকে 6 বছর পর্যন্ত এই সময়কালটি হলো আর্লি চাইল্ডহুড বা প্রথম বাল্যকাল। এই সময়টাকে টয় এজও বলা হয়, কারণ এই সময়ে শিশু বিভিন্ন ধরনের খেলনা নিয়ে তারা খেলা করে, সেই জন্য এই সময়কালটাকে টয় এজ বলা হয়। লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল, 6 বছর থেকে 11 বছর পর্যন্ত সময়কাল হলো লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকাল। এই পরবর্তী বাল্যকালের সময়টাকে স্কুল এজ বলা হয়, স্কুল এজ। অ্যাডোলেসেন্স বা কৈশোর, 11 বা 12 থেকে 18 বছর পর্যন্ত সময়কালটি অ্যাডোলেসেন্স বা কৈশোর পর্যায়। আর অ্যাডাল্টহুড 18 থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল রয়েছে অ্যাডাল্টহুড। ফ্যাক্টর ইনফ্লুয়েন্স চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টকে প্রভাবিত করে যে সমস্ত নির্ধারকগুলি, সেই ফ্যাক্টরগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি ইন্টারনাল ফ্যাক্টর, অপরটি হলো এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরগুলি হলো হেরিডিটি বা বংশগতি, ফিজিক্যাল অর্থাৎ শারীরিক গঠন, ইন্টেলিজেন্স বুদ্ধি, ইমোশনাল পাক্ষবিক। এক্সটার্নাল ফ্যাক্টরগুলি হলো ফ্যামিলি বা পরিবার, ফিজিক্যাল এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক পরিবেশ, সোশিও ইকোনমিক কন্ডিশন অর্থাৎ পরিবারের যে আর্থসামাজিক অবস্থা, এইগুলি হলো এক্সটার্নাল ফ্যাক্টর। হেরিডিটি কিভাবে ডেভেলপমেন্টকে প্রভাবিত করে?
একজন শিশুর যে শারীরিক গঠন অর্থাৎ তার আকার, আয়তন, তার আউটার লুকস, এই সমস্ত যে ফিজিক্যাল আসপেক্টগুলো, এগুলো বংশগতির ওপর অনেকখানি ডিপেন্ড করে। কোনো কোনো শিশুকে আমরা দেখি যে সে তার অনেকখানি শারীরিক বৈশিষ্ট্য তার পিতামাতা অথবা পিতামাতার পূর্বপুরুষের কোনো না কোনো জিন থেকে লাভ করেছে। শুধু যে ফিজিক্যাল দিকটি নয়, তার পাশাপাশি তার মধ্যে যে মেন্টাল বা ইমোশনাল আসপেক্টগুলো দেখা যায়, সেগুলোর ওপরেও বংশগতির প্রভাব থাকে। ফিজিক্যাল বা শারীরিক গঠন একজন শিশুর শারীরিক গঠন ডেভেলপমেন্টকেও অনেকখানি প্রভাবিত করে। একজন নর্মাল চাইল্ড আর একজন ডিসেবল চাইল্ডের বিকাশের ক্ষেত্রে অনেক তফাৎ থাকে। একজন নর্মাল চাইল্ড একাডেমিক দিক থেকে যে অ্যাচিভমেন্ট লাভ করতে পারে, একজন ডিসেবল চাইল্ডের ক্ষেত্রে সেটা অনেক প্রবলেম তৈরি করে। নর্মাল চাইল্ড অন্যান্য শিশুদের সাথে যেভাবে নিজেকে সোশ্যালাইজ করে, তার মধ্যে যে সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটে বা মোরাল ডেভেলপমেন্ট ঘটে, তার মধ্যে যে ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি হয়, এই সমস্ত কোয়ালিটেটিভ আসপেক্টগুলো কিন্তু একজন ডিসেবল চাইল্ডের ক্ষেত্রে ডেভেলপ করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। সেই কারণে ডিসেবল যে চাইল্ড থাকে তাদের জন্য স্পেশাল এডুকেশন দিতে হয়, যাতে তারা এই সমস্ত দিকগুলো বা ফিজিক্যালি, মেন্টালি বা ইমোশনালি ডেভেলপমেন্টের দিক থেকে তাদের কোনো প্রবলেম না হয়। ইন্টেলিজেন্স বিকাশকেও অনেকখানি প্রভাবিত করে। একজন হাই আইকিউ সম্পন্ন শিশু যে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট খুব সহজে অর্জন করতে পারে, একজন লো আইকিউ চাইল্ড কিন্তু সেই অ্যাচিভমেন্ট করতে পারে না। প্রাক্ষবিক বা ইমোশনাল ফ্যাক্টরগুলি শিশুর বিকাশে বিশেষ করে মোরাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট ও মেন্টাল ডেভেলপমেন্টের ওপর প্রভাব ফেলে। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি শিশুর বিকাশের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যে ফ্যামিলির ডেমোক্রেটিক হয়, যে ফ্যামিলিতে শিশু তার স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তার যে কমিউনিকেশন সবচেয়ে ভালো হয়, সেই শিশু সবচেয়ে ভালো সোশ্যালাইজ হয়, তার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট খুব ভালো হয় এবং সেই শিশু খুব তাড়াতাড়ি কথা বলতে শেখে এবং তার যে কমিউনিকেশন স্কিল সেটিও অনেক ভালো হয়। অপরদিকে যে শিশু পরিবারের বাকি সদস্যদের সাথে খুব ভালো কমিউনিকেশন করতে পারে না বা স্বাচ্ছন্দ্যে তাদের সাথে মেলামেশা করতে পারে না, সেই পরিবারের যে শিশু তার মধ্যে সোশ্যালাইজ বা তার মধ্যে যে মোরাল ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব একটা ভালো হয় না। ফিজিক্যাল এনভায়রনমেন্ট শিশু পরিবারের পাশাপাশি শিশুর যে পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ প্রতিবেশী, যেখানে শিশু বড় হয়, যে পরিবেশে যে স্কুলে শিশু বড় হয়, এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবার থেকে বেরিয়ে গিয়ে শিশু যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক পরিবেশের সংযোগে আসে, তার উপর ডিপেন্ড করেই একটি শিশুর যে বিকাশ ভালো হবে কি খারাপ হবে সেটি নির্ধারিত হয়। সোশিও ইকোনমিক কন্ডিশন অর্থাৎ আর্থসামাজিক অবস্থা। একটি ওয়েলথ অফ ফ্যামিলিতে শিশু যেভাবে গ্রো করতে পারে, সে যে সার্ভিসগুলো প্রোভাইড পায় তার পেরেন্টের কাছ থেকে বা তার ফ্যামিলির কাছ থেকে, যেটি তার ফিজিক্যাল ডেভেলপমেন্টকেও যেমন প্রভাবিত করে, কারণ গুড নিউট্রিশন তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সেটিকে গুরুত্বপূর্ণ প্রভাবিত করে। পাশাপাশি গুড এডুকেশন অ্যান্ড অন্যান্য যে সার্ভিস যেগুলো পেয়ে থাকে, সেগুলো তার মধ্যে এক্সপিরিয়েন্সকে ডেভেলপ করে, তার মধ্যে মেন্টাল অ্যাবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছুকে ডেভেলপ করে খুব ভালোভাবে। অন্যদিকে বিলো পভার্টি লাইন ভুক্ত যে পরিবার, সেখানে শিশুর নিউট্রিশন যথাযথ পায় না, সেখানে গুড এডুকেশন পায় না, বা ফার্স্ট জেনারেশন যারা লার্নার্স হয় তারা সেই ফেসিলিটি পায় না, যে কারণে তাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট হোক বা লাইফে অন্য কোনো অ্যাচিভমেন্ট পাবার ক্ষেত্রে অনেকখানি বাধা সৃষ্টি হয়। তাই সোশিও ইকোনমিক কন্ডিশন শিশুর বিকাশের ক্ষেত্রে অনেকখানি
প্রভাবিত করে বা শিশুর বিকাশকে অনেকখানি প্রভাবিত করে। এডুকেশনাল ইম্পর্টেন্স অফ প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে চাইল্ড ডেভেলপমেন্টের যে তত্ত্বগুলি পড়লাম এগুলো শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কী? শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য হলো ইটস হেল্পস টিচার টু সাকসেসফুলি টিচ অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস অফ দ্য চিলড্রেন। অর্থাৎ এই যে ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো শিক্ষককে বুঝতে সাহায্য করবে একজন শিক্ষার্থী হিসাবে তার যে আগ্রহ, তার মনোযোগ এবং তার দক্ষতা অনুযায়ী শিক্ষা প্রদান। প্রতিটা শিশুই হচ্ছে ইউনিক, প্রতিটা শিশুর মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে এবং ডেভেলপমেন্টের তারতম্যের কারণে শিশুর মধ্যে এই যে আগ্রহ, মনোযোগ এবং দক্ষতার তারতম্য ঘটে। সুতরাং শিক্ষককে এই জিনিসগুলো বুঝতে হবে এবং সেই মতো তাকে সঠিকভাবে গাইড করতে হবে। টিচার্স কিপিং ইন ভিউ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, শিক্ষক ব্যক্তিগত পার্থক্যকে বুঝবে, কারণ ডেভেলপমেন্টের ডিফারেন্সই শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি করে। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে শিক্ষককে বুঝতে হবে। একটি ক্লাসের যখন কোনো শিক্ষক তার লেকচার প্রোভাইড করে, সেই লেকচারের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট খুব কিছু সংখ্যক স্টুডেন্ট খুব ভালোভাবে বুঝতে পারে, অপরদিকে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না বা তার জিনিসগুলো বুঝতে অনেক দেরি হয়। এক্ষেত্রে শিক্ষককে এমন একটি শিক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে, তাকে এমন একটি শিক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে যেখানে প্রতিটা শিশু যাতে তার যে লেকচার সেটাকে প্রসেস করতে পারে, সে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে শিক্ষক তাদের কি বোঝাতে চাইছেন বা কি পড়াচ্ছেন। তাই শেষ পয়েন্টেই বলা আছে যে ইট হেল্পস টিচার ইন অ্যাডপ্টিং প্রপার টিচিং মেথড, অর্থাৎ শিক্ষক যথাযথ শিক্ষণ পদ্ধতি অনুসরণ করবে যে শিক্ষণ পদ্ধতিতে প্রতিটা শিশু উপকৃত হবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে ডেভেলপমেন্টের ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব নিয়ে ডিটেলস ডিসকাস করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিও। নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।